ইভি তার প্যারালাইজড মায়ের সাথে একাই থাকে। আর্নিংয়ের জন্য বন্ধুর সাথে একটা হরর পডকাস্ট চালায়, যেখানে তারা বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করে। একদিন তাদের কাছে একটা অচেনা মেল থেকে 10টা অডিও ফাইল আসে। তো এরা ঠিক করে এই কেসের উপর আপকামিং এপিসোড বানাবে। কিন্তু এই অডিও ফাইলগুলো যখন তারা এক এক করে ওপেন করতে থাকে, তখন শুরু হয় আসল রহস্য। কারণ এইটা কোনো সাধারণ অডিও নয়। এই 10টা অডিও ক্লিপ অভিশপ্ত এবং শয়তানকে ডেকে আনার এক অলৌকিক পথ। আজকের গল্পে ভয় দেখাতে মানা, কিন্তু পাওয়ার কোনো বারণ নেই। আজকের মুভি আন্ডারটোন। গল্পের শুরুতেই আমরা ইভাঞ্জেলিন ব্যাবিক নামের একটি মেয়েকে দেখি, যে একাকী তার বৃদ্ধা এবং মুমূর্ষ মায়ের সাথে থাকে। ইভাঞ্জেলিন, যাকে আমরা এই গল্পে সংক্ষেপে ইভি বলে ডাকবো, সে তার শয্যাশায়ী মায়ের পাশে বসে খুব মৃদু স্বরে বাবা ব্ল্যাক শিপ গাইছিল। ছোটবেলায় এটা ইভির সব থেকে প্রিয় ছড়া ছিল, যেটা তাকে মা শোনাতেন। তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, এক প্রকার কোমায়। ইভির মা অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষ। তিনি ইভিকেও একজন আদর্শ ক্যাথলিক হিসেবে বড় করে তুলেছিলেন। ইভি দ্য আন্ডারটোন নামের একটা পডকাস্ট শো রান করে। তার কো হোস্ট জাস্টিন এবং তারা দুজন মিলে এই পডকাস্টগুলো প্রি রেকর্ড করে থাকে। প্রতি শুক্রবার তাদের পডকাস্টের নতুন এপিসোড রিলিজ হয় এবং তারা দুজনে সম্পূর্ণ আলাদা জায়গা থেকে এই কাজগুলো করে থাকে। তাদের রেকর্ডিংগুলো সাধারণত ইভির টাইম জোন অনুযায়ী রাত ঠিক 3টের দিকে শুরু হয়, যেটাকে বলে দ্য উইচ আওয়ার। রেকর্ডিং শুরু করার আগে ইভি এবং জাস্টিন নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথাবার্তা বলে, যা থেকে আমরা বুঝতে পারি দিনের পর দিন মায়ের দেখাশোনা করে ইভি মানসিকভাবে বিপর্যস্ত এবং ক্লান্ত হয়ে পড়েছে। এই কঠিন সময় তার বয়ফ্রেন্ড ড্যারেনও তাকে কোনো সাহায্যই করছিল না। ইভি হরর পডকাস্ট চালালেও সে নিজে কোনো ধরনের অলৌকিক বিষয় একদমই বিশ্বাস করে না। অন্যদিকে জাস্টিন ঠিক এর উল্টো। উদাহরণস্বরূপ, গত এপিসোডে তারা আই ফিল ওয়ান্ডারফুল নামের একটা রহস্যময় ব্লগ নিয়ে আলোচনা করছিল। এমন গুজব রয়েছে যে প্রায় 92 জন মানুষ এই ব্লগটি দেখার পর নিজেদের কান কেটে তারা সে কানগুলো ব্লগের হেডকোয়ার্টারে মেল করে পাঠিয়ে দিত এবং এরপর তারা প্রত্যেকে শেষ হয়ে যেত। ইভি এই গল্পের মজা উড়িয়ে নিজেই ইন্টারনেট ঘেঁটে সেই ব্লগটি দেখতে শুরু করে, যেখানে একজন নারী অদ্ভুতভাবে হাসছিল। যাই হোক, তাদের নতুন পডকাস্ট রেকর্ডিংয়ের জন্য জাস্টিন একটা দুর্দান্ত টপিক নিয়ে এসছে। কেউ একজন জাস্টিনকে একটা মেল পাঠিয়েছিল, যার ভিতরে 10টা অডিও ফাইল আছে। শুধু অডিও ফাইল নয়, সেই ইমেলের মেসেজগুলো ছিল অত্যন্ত অদ্ভুত। এই অডিওগুলো মূলত এক দম্পতি সেন্ড করেছিল, যেখানে গার্লফ্রেন্ডের নাম হলো জেসা এবং বয়ফ্রেন্ডের নাম মাইক। মাইকের দাবি ছিল যে জেসা ঘুমের মধ্যে কথা বলে, কিন্তু সে এই বিষয়টা মানতে চাইতো না। তাই জেসাকে প্রমাণ দেখানোর জন্য মাইক রাতে অডিও রেকর্ড করা শুরু করে, যাতে সে জেসাকে প্রমাণ করাতে পারে সে সত্যিই ঘুমের মধ্যে কথা বলে। জাস্টিনের পাওয়া 10টা অডিও ফাইলে সেই রেকর্ডিংগুলো ছিল। প্রথম রেকর্ডিংয়ে শোনা যায় জেসা ঘুমের মধ্যে একটা কবিতা গাইছে। এবং দ্বিতীয় রেকর্ডিংটায় ছিল বাচ্চাদের ছড়া, কিন্তু এমন মনে হচ্ছিল যেন বাচ্চারা ছড়াটাকে সম্পূর্ণ উল্টোভাবে গাইছে। শুধু তাই নয়, জেসা সম্ভবত স্লিপ ওয়াক করে অন্য একটি ঘরে চলে গেছিল। এই রেকর্ডিং শোনার সময় ইভির একবার মনে হয় সে যেন তার নিজের ঘর থেকেই আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু এই বিষয়টিতে সে খুব একটা কান দেয় না। জাস্টিন জানায় সে উল্টে গাওয়া ছড়াটিকে রিভার্স করে শুনেছে এবং তাতে কিছু অদ্ভুত জিনিস খেয়াল করেছে। সেখানে বাচ্চারা গাইছিল দ্য কিলার ইজ আউট, মাইক কিল অল, মাইক কিল অল। জাস্টিনের মতে যদি লন্ডন ব্রিজেস ফলিং ডাউন ছড়াটিকে উল্টো করে শোনা হয়, তবে ঠিক এমনটাই শোনায়। ইভি স্বভাবতই এই ধরনের কোনো কনস্পিরেসি থিওরিতে একদমই বিশ্বাস করে না, কিন্তু জাস্টিন অনলাইনে রিসার্চ করে একটা ডেটা শো করে, যেখানে মধ্যযুগের সময়কালে ইংল্যান্ডের রানী ইলেনর বিখ্যাত লন্ডন ব্রিজ তৈরি করার জন্য টাকা দিয়েছিলেন, আর ঠিক এর পরেই তার 9টা বাচ্চা খুবই ছোট বয়সে শেষ হয়ে যায়। এতগুলো সন্তান হারানোর পর রানীর মনে এক অদ্ভুত অন্ধবিশ্বাসের ভয়ের জন্ম নেয়। তিনি ভাবতে শুরু করেন বাচ্চাদের স্যাক্রিফাইস না করলে হয়তো এই লন্ডন ব্রিজটাও একদিন ভেঙে পড়বে। আর এই ভয়ঙ্কর অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে তিনি আদেশ দেন যে বাপ মাহারা অনাথ বাচ্চাদের দেহ যেন ওই ব্রিজের একদম নিচের অংশে দাফন করা হয়।
আচ্ছা, এখানে একটা জিনিস বলতে চাই, আমি নিজেও কিন্তু এটা শুনেছি ব্রিজ তৈরির আগে এরকম স্যাক্রিফাইসিং রিচুয়াল নাকি করা হয়। এখন তোমরাও যদি এমন কিছু শুনে থাকো তাহলে সেটা কমেন্টে জানাতে পারো। তো ইভির কাছে এগুলো হোক্স মনে হয় এবং সে মজা করে বলে তাহলে তার পছন্দের ছড়া বা ব্ল্যাক শিপ সেটাকে নিয়েও নিশ্চয়ই কোনো কনস্পিরেসি থিওরি আছে। তখন জাস্টিন বলে এই গল্পটি এক ভেড়া পালকের, যার সমস্ত ভেড়াগুলোই কালো রঙের ছিল। সেই সময় কালো পশমের কোনো মূল্য ছিল না, কারণ তাকে অন্য কোনো রঙে ডাই করা যেত না। এর ফলে সে কৃষক কোনো অর্থ উপার্জন করতে না পারায় সে এবং তার পরিবার সার্ভাইভ করতে পারেনি। পরে গ্রামবাসীরা যখন তার বাড়ি যায় দেখে ভেড়াগুলো কৃষক সহ তার পরিবারকে খাচ্ছিল। এই গল্প শোনার পরেও ইভি বিষয়গুলোকে একদমই হালকাভাবে নেয়। এরপর তৃতীয় রেকর্ডিং প্লে করা হয়। শোনা যায় মাইক এবং জেসের বাড়িতে জলের ট্যাপ রানিং অবস্থায় ছিল এবং সিঙ্কের জল ওভারফ্লো হচ্ছিল। এই পয়েন্টে এসে ইভি জাস্টিনকে হঠাৎ থামতে বলে, এই বলে যে রেকর্ডিং পরে কখনো আবার করা যাবে। কিন্তু সত্যিটা হলো ইভি রেকর্ডিং বন্ধ করেছিল কারণ এটা চলাকালীন সে নিজের ঘরের বাথরুম থেকে আওয়াজ শুনতে পাচ্ছিল। ইভি উঠে মায়ের ঘরে আসলে দেখে যে টেবিলে ল্যাম্পটা অন হয়ে আছে, অথচ রেকর্ডিংয়ে যাওয়ার আগে ইভির পরিষ্কার মনে আছে ল্যাম্প সে অফ করেছিল। তো ইভি বিষয়টাকে ইগনোর করে পুনরায় ল্যাম্প অফ করে দেয়। আজ সকাল থেকেই ওর শরীরটা খারাপ যাচ্ছে, আচমকা বমি শুরু হয়েছে, তাই ডাক্তারকে কল করে প্রেগনেন্সি টেস্ট করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিল। বেলায় বাড়িতে নার্স আসে ইভির মাকে রুটিন চেক করতে। নার্স এবং ইভির কথোপকথন থেকে আমরা বুঝতে পারি ইভির মায়ের গত বেশ কয়েকদিন ধরে একদমই জ্ঞান ফেরেনি। তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন। নার্স জানায় যে হয়তো তিনি আর বেশি দিন বাঁচবেন না। নার্স চলে যেতেই ড্যারেনের কল আসলো। আজ রাত 8:30টায় পার্টি জয়েন করতে বলছে, কারণ সে অনেকদিন ধরেই ঘরের বাইরে যায়নি, তাই একটু হলেও ভালো লাগবে। ইভি তখন জয়েন করবে বললেও যাওয়ার সময় হলে তার মন চাইছিল না মাকে একা ফেলে বাইরে যেতে, কিন্তু শেষমেশ যেতেই হলো। পরের দিন সকালে ইভি ঘরে ফিরলে দেখে মা বিছানা থেকে নিচে পড়ে আছেন। ইভি তৎক্ষণাৎ মাকে তুলে বিছানায় শুয়ে দেয়, কিন্তু এই ঘটনা তার মনে এক গভীর অপরাধ বোধের জন্ম দেয়, কারণ সে নিজের মুমূর্ষু মাকে একা ফেলে বাইরে চলে গেছিল। ইভি আরও একটা জিনিস লক্ষ্য করে, তার মায়ের বেড সাইডের টেবিলের উপর একটা ভার্জিন মেরির মূর্তি রাখা, সাথে ড্রয়ারের ভিতর ক্রেয়ন দিয়ে আঁকা একটা ড্রয়িং। কিন্তু ওর যতদূর মনে পড়ছে মূর্তিটা এইখানে থাকার কথা নয়। তবুও ভার্জিন মেরি স্ট্যাচুর সাথে ক্রেয়নগুলো তুলে ড্রয়ারের ভিতর রেখে দিল। আজ রাত ঠিক 3টের সময় ইভি বা ব্ল্যাক শিপ ছড়াটিকে উল্টো করে শোনে, যেটা তাকে জাস্টিন পাঠিয়েছিল, এবং খুব ভালোভাবে সেটাকে শুনলে মনে হয় যেন বলছে, লুক অ্যান্ড লিক অল দ্য ব্লাড। ইভি বিষয়টা নিয়ে রিসার্চ করতে যেতেই ডাক্তারের কল আসলো। ইভির রিপোর্ট পজিটিভ, সে 6 সপ্তাহের প্রেগনেন্ট। এই খবর শুনে ইভি মারাত্মক শক পায়, কারণ এই পরিস্থিতির মধ্যে বাচ্চা নেওয়া কোনোভাবেই সম্ভব না। পরের দিন সকালে উঠে বাড়ির কাজ করার সময় ইভি মায়ের ঘর থেকে আওয়াজ শুনে চেক করতে গিয়ে দেখে বাথরুমের ট্যাপটা খোলা। শুধু তাই নয়, সেই ভার্জিন মেরির স্ট্যাচু পুনরায় টেবিলের উপর ফিরে এসছে। এই ঘটনায় সে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ ইভির মা তো এক প্রকার কোমায় আছেন, তাহলে ট্যাপ অন করলো কে এবং এই স্ট্যাচু নিজে থেকে বাইরে কিভাবে এলো? ইভি এবার ভয় পেয়ে স্ট্যাচুটাকে আলমারির ভিতর বন্ধ করে রেখে দেয়। আজ রাতে ইভির পডকাস্ট রেকর্ডিং ছিল এবং রেকর্ডিংয়ের আগে এসে প্রেগনেন্সি সত্ত্বেও হুইস্কি পান করে, সাথে মায়ের একটা পুরনো ভয়েস নোট শুনতে থাকে যেখানে মা তার সাথে দেখা করতে ডাকছিলেন। এরপর ইভি অনলাইনে সার্চ করতে শুরু করে যে বাচ্চাদের পুরনো রাইমের আড়ালে কি ধরনের হিডেন মিনিং লুকিয়ে আছে। এটা চাইলে তোমরা নিজেরাও চেক করতে পারো এবং কি দেখলে সেটা কমেন্টেও জানিও। রাত তখন প্রায় 3টে। জাস্টিন পডকাস্টে জয়েন করলো, কিন্তু ইভি আজ পডকাস্ট শুরু করার আগে কোনো পার্সোনাল কথা না বলে সরাসরি রেকর্ডিং শুরু করতে চায়। তারা গত রেকর্ডিংয়ের অডিও 3টে পার্ট শুনেছিল। ইভি পডকাস্টে দর্শকদের উদ্দেশ্যে অডিও ক্লিপের সেই আকস্মিক আওয়াজের ব্যাখ্যা দিয়ে বলে যে জলের ট্যাপ বা ভারী কিছু সরানোর আওয়াজ, এইগুলো নিশ্চয়ই ওই খারাপ পাইপলাইনের কারণেই মনে হচ্ছিল, তাই এতে অবাক হওয়ার কিছু নেই। এরপর তারা চতুর্থ অডিওটি শোনে, যেখানে জেসা এবং মাইক একটা পুতুল নিয়ে খেলছিল। এই পুতুলটায় একটা চাবি লাগানো, যা ধরে টানলে অদ্ভুত সব কথা বলতো, যেমন আমি এমন কিছু জানি যা তুমি জানো না, তারপর সবাই কি ঘুমিয়ে পড়েছে ইত্যাদি। এই রেকর্ডিংটাতেও একটা ভারী জিনিসে মারার বা সরানোর আওয়াজ বারবার আসতে থাকে।
যা জেসা এবং মাইকও স্পষ্ট শুনতে পাচ্ছিল। আর সবথেকে ভয়ের ব্যাপার হলো সেই আওয়াজের ঠিক আগে এক অদ্ভুত ফিসফিসানির শব্দ ছিল, যেটাকে ইভি এবং জাস্টিন অনেক চেষ্টা করেও বুঝতে পারে না। পরবর্তী রেকর্ডিংয়ে জেসাকে ঘুমের ঘোরে এক অদ্ভুত কথা বলতে শোনা যায়। সেই কথাটি ছিল ওজাবানিমক। Urabanimag, 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 এই আওয়াজ এতটাই তীব্র ছিল যে মাইক ভয় পেয়ে জেসাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। এই রেকর্ডিং শোনার পর ইভি জাস্টিনকে বলে সে বাকি রেকর্ডিং অন্যদিন করবে, কারণ ইভি অনুভব করতে পারছিল যে তার নিজের ঘরের ভিতর থেকেও অদ্ভুত সব আওয়াজ আসছে। সিঁড়ির লাইটগুলো কেমন যেন ফ্লিকার করছে। ইভি ভয় মাকে চেক করতে গিয়ে দেখে তার মা বিছানাতে শুয়ে, তবে আজও মায়ের বিছানার পাশের ল্যাম্প অন হয়ে আছে। আর তখনই ইভির পিছনে একটা ছায়ামূর্তি আমরা লক্ষ্য করি। পরের দিন ইভি যখন তার মায়ের দেখাশোনা করছিল, তখন তার দৃষ্টি বারবার ঘরের দেওয়ালে টাঙানো ভার্জিন মেরি ছবিটার দিকে যায়। মনে হচ্ছিল কেউ যেন সেটাকে বেঁকিয়ে রেখেছে। এরপর ইভি গত রাতের অডিও পুনরায় শোনে এবং ওজাবানিমক শব্দটিকে রিভার্স করে প্লে করার পর বোঝে এর আসল মানে হলো কাম ইন আবিসাও। তখনই ইভি এক অদ্ভুত ঘোরের মধ্যে বারবার কাম ইন আবিসাও, কাম ইন আবিসাও বলতে থাকলে মনে হয় ঘরের মধ্যে যেন এক অদৃশ্য কেউ প্রবেশ করছে। তখনই সমস্ত লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। পরক্ষণে মনে হয় যেন মা তার ঠিক সামনে দাঁড়িয়ে। আর তখনই এক ছটকায় দুঃস্বপ্ন থেকে ওঠে ইভি। নজর গেল ঘড়ির কাঁটায়। রাত প্রায় 3টে বাজতে চলেছে। এখনই পডকাস্ট রেকর্ডিং শুরু করতে হবে। সময় মতো জাস্টিন লাইনে জয়েন করলো। আজ তারা অডিও ফাইলগুলোকে আরও ভালো করে শুনবে। ইভি পডকাস্ট চলাকালীন কেমন যেন অন্যমনস্ক হয়ে ক্রমাগত ড্রয়িং করে চলেছে। নিজেকে অন্যমনস্ক রাখার চেষ্টা করলেও অডিওতে পরিষ্কার শোনা যাচ্ছিল জেসা ওজাবানিমক বলছে, কিন্তু ইভি সেটাকে শুনেও না শোনার ভান করছে। জাস্টিন বলল সে ওজাবানিমককে রিভার্স করে শুনেছে, এর মানে কাম ইন আবিসাও, যেটা অবশ্য ইভি নিজেও জানত। তবে জাস্টিন এখানে আরও কিছু সংযোগ করল। বলে আবিসাও হলো মিডল ইস্ট এবং ইউরোপিয়ান ফোকলোরের এমন একটি ডিমন যার উল্লেখ 1st সেঞ্চুরির ক্রিশ্চিয়ান টেক্সট দ্য টেস্টামেন্ট অফ সলোমনে পাওয়া যায়। সেখানে আবিসাওকে মূলত টেকার অফ চিলড্রেন বা শিশু হরণকারী বলা হয়। আবিসাওয়ের উপর ইনফার্টিলিটির অভিশাপ ছিল, অর্থাৎ সে বাচ্চা জন্ম দিতে পারত না। ঠিক এই কারণে সে ওই সমস্ত নারীর প্রতি জেলাস ছিল যারা বাচ্চা জন্ম দিতে সক্ষম। এই আক্রোশের বশবর্তী হয়ে সে নতুন মায়েদের শিকার বানিয়ে তাদের শিশুদের শেষ করে দিত। জাস্টিন আবিসাওয়ের আরেকটা রিসেন্ট কাহিনী শোনায় যা ফিলিপাইনের ব্ল্যাক ম্যাজিকের দ্বীপ সিকিহোর থেকে এসেছিল, যেখানে লোকালদের দাবি ছিল আবিসাও ক্যাথলিক সেন্ট রিটা অব কাসিয়ারের একটি মূর্তিতে প্রবেশ করেছিল। এই সেন্ট রিটা অব কাসিয়া হলেন মূলত মায়েদের রক্ষাকর্তা। লোকাল মানুষেরা বিশ্বাস করত যে সমস্ত নারী অভিশপ্ত মূর্তির পুজো করত তারা প্রত্যেকেই নিজের স্বামীর উপর প্রতারণার অভিযোগ তুলে তাদের শেষ করে নিজেদের বাচ্চাদেরও একই অবস্থা করত। জাস্টিনের মুখে গা ছমছমে কাহিনীগুলো শুনে ইভি ভয় পেয়ে যায়, কারণ সেও তো প্রেগনেন্ট। তবুও এই চিন্তাভাবনা সাইডে রেখে তারা পডকাস্ট কন্টিনিউ করে। পরবর্তী অডিওতে আমরা বুঝতে পারি যে স্যার ঘুমের মধ্যে বলা ওজাবানিমকের বিষয় কিছুই মনে ছিল না। তবে এর থেকে আরও আশ্চর্যের ব্যাপার হলো অডিওতে জেসা এবং মাইক তাদের ঘরের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু তাদের বাড়িতে কোনো বাচ্চাই ছিল না। যদিও জেসা গর্ভবতী ছিল এবং তাদের আপকামিং বেবির জন্য বাড়িতে একটা বেবি রুমও তৈরি করা ছিল। যত সময় যাচ্ছে অডিওগুলো শুনে ইভির মনের মধ্যে মারাত্মকভাবে এফেক্ট করছে, কারণ ইভি কাউকে না বললেও ঠিকই নিজের ঘরের ভেতরে অলৌকিক আওয়াজ অনুভব করতে পারছে। তা সত্ত্বেও নিজেকে সান্ত্বনা দিয়ে জাস্টিনকে বলে রেকর্ডিংয়ে হয়তো কোনো পড়শির বাচ্চার আওয়াজ চলে এসছে, কিন্তু জাস্টিন তখন বেশ ভয় পেয়েছে। সে ওই ইমেলে রিপ্লাই করার চেষ্টা করে যেখান থেকে তাদের কাছে রেকর্ডিংগুলো এসেছিল, কিন্তু অবাক করার মতো বিষয় হলো তার রিপ্লাই সেন্ড হয় না, কারণ ওই ইমেল অ্যাড্রেস এখন ইনভ্যালিড দেখাচ্ছে। আর এতদিনে তারা খেয়াল করে ইমেল অ্যাড্রেসটি ছিল কাম ইন আবিসাওয়ের ঠিক উল্টো। এরপর তার 8 নম্বর রেকর্ডিং প্লে করে যেখানে মাইক এবং জেসা আতঙ্কে চিৎকার করছিল।
জেসা চিৎকার করে বলছিল সে একটা নারী মূর্তিকে নাকি দেখতে পেয়েছে, কিন্তু প্রশ্ন হলো কাকে। এই পর্যায়ে এসে ইভি প্রচণ্ড ভয় পেলেও পডকাস্টে মিথ্যে সাহসের অভিনয় করে বলছিল যে এগুলো নিছক বানানো গল্প। এই পর্যায়ে জাস্টিন পডকাস্ট থামিয়ে একজন সাইকোলজিস্টের স্টাডির কথা জানায়। তিনি দুজন আলাদা পেশেন্টের উপর নজর রেখেছিলেন, যারা দুজনে সারাক্ষণ কামিন আবিজাও কথাটা উল্টো করে বলতো। এদের মধ্যে এক নারী এই কথাটিকে র্যান্ডম নাম্বারে টেক্সট ফরম্যাটে লিখে পাঠাতো এবং পরবর্তীতে সে তার নিজের 9 মাসের শিশুকে রান্না করে সিঙ্কের জলে দিয়ে শেষ করে দেয়। এইখানে তোমাদের বলি, এই গল্পের রেফারেন্স নেওয়া হয়েছে 2001 সালের আমেরিকার বিখ্যাত আন্দ্রেয়া ইয়েটসের ঘটনা থেকে, যেখানে এই মহিলা তার 5 সন্তানকে ডুবিয়ে দেয়। পুলিশি বয়ানে তার বক্তব্য ছিল ডিমান নাকি তাকে এমনটা করতে বলেছিল। ওকে, তো ব্যাক টু দ্য স্টোরি। এই সাইকোলজিস্টের দ্বিতীয় পেশেন্ট 5 মাসের প্রেগনেন্ট ছিল এবং পেশায় একজন সেরামিক আর্টিস্ট, যাকে হসপিটালে ভর্তি করা হয় কারণ সে শিশুদের মাটির পুতুল বানিয়ে তার প্রতিবেশী ইয়ং মহিলাদের দিত। আর একদিন অবশেষে সে নিজেকে শেষ করে দেয়। এই পর্যায়ে এসে জাস্টিন সাজেস্ট করে যে তাদের বাকি দুটো অডিও রেকর্ডিং হয়তো শোনা উচিত হবে না, কিন্তু ইভি জেদ ধরল, কারণ তার বিশ্বাস এই পডকাস্ট রীতিমতো ভাইরাল হতে চলেছে। তাদের অডিওগুলো সম্পূর্ণ শুনতেই হবে। তবে তারা চাইলে এই এপিসোডটাকে এইখানে শেষ করতে পারে এবং নেক্সট এপিসোডের জন্য তারা বাকি দুটো অডিও শুনবে, যা কিছুটা 2 পার্ট পডকাস্টের মতো হবে। তো পার্ট 1-এর আউটরো রেকর্ড করার পর ইভি মাকে চেক করতে যায় এবং স্বীকার করে সে প্রেগনেন্ট এবং তার যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখবে মেরি, কারণ ইভির মা সব সময় তাকে দিয়ে হেল মেরি প্রার্থনাটি করাতেন। ঠিক সেই মুহূর্তেই ক্লোজেটের লাইট নিচে থেকে অন হয়ে গেলে ইভি এক অদ্ভুত ঘোরের মধ্যে নিঃশব্দে ক্লোজেট বন্ধ করে রুম থেকে বেরিয়ে যায়। এই ঘটনার পর এক প্রকার বিরক্ত হয়ে ইভি অ্যাংজাইটি কমানোর ওষুধ খেতে শুরু করে, কিন্তু এই কড়া ওষুধ খাওয়ার পরেও ইভির ঘুম আসে না। সত্যি বলতে ইভি বেশ কয়েক রাত ধরে রীতিমতো ঘুমোতে পারছে না, তাই হেডফোনে রিল্যাক্সিং অডিও চালিয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু দুঃস্বপ্নে নিজেকে সিঁড়ি থেকে নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ইভি এবং তার মা তীব্র আর্তনাদ করে ওঠে। ইভি দুঃস্বপ্ন থেকে চমকে উঠে বসলে শুনতে পায় মায়ের প্রার্থনা করার আওয়াজ। তখনই ইভি ছুটে মায়ের ঘরে যায় এবং লাইট অন করে দেখে মা তো আগের অবস্থাতেই রয়েছে। এরপর ইভি উইমেন্স ক্লিনিকে যাওয়ার জন্য ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিল, কারণ সে তার বাচ্চা রাখতে চায় না। ইভি লাইট অফ করে বেরিয়ে যেতেই আমরা দেখতে পাই তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, আর ঠিক সেই মুহূর্তেই একটা অদ্ভুত ভোকাল আওয়াজ শুনতে পাওয়া যায়। সময় চলে আসে তাদের পডকাস্ট রেকর্ডিংয়ের, যেখানে জাস্টিন এবং ইভি ফাইনাল দুটো অডিও রেকর্ডিং শোনার জন্য বসেছিল। কাজের মাঝে ইভি ক্রমাগত ক্রেয়ন দিয়ে অত্যন্ত ফোকাসড হয়ে কিছু ড্রয়িং করে চলে এবং রেকর্ডিং চলাকালীন জাস্টিন শ্রোতাদের ইনভাইট করছিল যাতে তারা কল করে এই পডকাস্ট সম্পর্কে নিজেদের মতামত শেয়ার করে। তো নবম রেকর্ডিংটি প্লে করা হলে শোনা যায় জেসা বলছিল তার একদমই ভালো ফিল হচ্ছে না, কারণ সে নাকি রাতে ওর পাশে মাইক ছাড়াও অন্য এক ছায়ামূর্তিকে শুয়ে থাকতে দেখেছে, যাকে দেখতে ঠিক তার মতো লাগছিল। এটা বলার সময় সে হঠাৎ পৈশাচিক ভঙ্গিতে হাসতে শুরু করে এবং এরপরেই অডিও ফাইলটা কোনো কারণে কোরাপ্টেড হয়ে যায়। তখনই জাস্টিন লক্ষ্য করে তার হাত ঘড়িতে 3:20 বাকি এবং ইভির ঘড়িতেও ঠিক একই সময় দেখাচ্ছিল, যা কোনোভাবেই পসিবল নয়, কারণ তারা দুজনে সম্পূর্ণ আলাদা টাইম জোনে বাস করে, অর্থাৎ তারা দুজনে একদম আলাদা দুটি দেশে। ঠিক তখনই তাদের কাছে প্রথম কলারের ফোন আসে, যে ওয়েস্টার্ন ল্যান্ড থেকে কল করেছিল। এই ওয়েস্টার্ন ল্যান্ডেই ইভি থাকে। কলার ফোন করে জানায় জেসা এবং মাইক তার প্রতিবেশী ছিল এবং তাদের অত্যন্ত মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। পুলিশ দুজনের শরীর বাড়ির সিঁড়ির নিচ থেকে উদ্ধার করেছিল। মৃত্যুর সময় তাদের দুজনেরই মাথায় প্লাস্টিক জড়ানো ছিল এবং তাদের বাড়ির দেওয়ালে শেষ হয়ে যাওয়া শিশুদের ড্রয়িং ছিল। শুধু তাই নয়, মৃত্যুর সময় জেসা 5 মাসের প্রেগনেন্ট ছিল। ঠিক এই পয়েন্টেই হঠাৎ কল কাট হয়ে যায়। এই ঘটনা শুনে ইভির মনে আতঙ্কের উদ্রেক হলে প্রকাশ না করে অস্বস্তির মধ্যে ড্রয়িং করা আরও বাড়িয়ে দেয়। এরপর তারা ফাইনালি 10ম অডিওটা প্লে করে। এই অডিওতে মাইক বারবার জেসাকে হসপিটাল নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু জেসা তার একটাও কথা কানে তুলছিল না। তখন আবার সেই সাউন্ড আসতে শুরু করে এবং ইভির মনে হতে থাকে যেন এই আওয়াজ রেকর্ডিং থেকে নয়, বরং তার বাড়ি থেকেই আসছে। তখনই ঘড়ির কাঁটা 3টের ঘরে থেমে যেতেই
ভেসে আসলো বাচ্চাদের রিভার্স রাইম এবং এর সাথে ইভির গোটা বাড়ির লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে লাইটগুলো সশব্দে ফেটে যায় এবং এর সাথে যুক্ত হয় বাচ্চাদের হাড় হিম করা কান্না। ঠিক তখনই পডকাস্টে আরও একটি কলারের কল আসলো। বলল সে মেরির সাথে কথা বলতে চায় এবং সে এই একই কথা রিপিট করতে থাকে, আর পর মুহূর্তে সেই গলার স্বর চেঞ্জ হতে শুরু করে। তখনই ইভির মনে পড়ে তার কন্যা সন্তানের নাম সে মেরি রাখবে ভেবেছিল। এর মাঝে আরও একজনের কল আসলে ঠান্ডা গলায় হাসতে হাসতে বলল, সে তোমার জন্য অপেক্ষা করছে, তোমাদের একদমই আবিজাকে উইচ আওয়ারে ডাকা উচিত হয়নি। এই ভয়াবহ মুহূর্তে ইভি হঠাৎ তার আঁকা ক্রেয়নের ড্রয়িংগুলোর মধ্যে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। তার আঁকা সবকটা ছবি একসাথে মিলে একটা ভয়ঙ্কর ডিমানের রূপ নিয়েছে। তখনই তাদের কাছে আরও একটা কল আসে, যা ছিল অ্যাবি নামের এক অচেনা মহিলার। সে ফোন করে ইভি ও জাস্টিনের কাছে সাহায্য চায়। অ্যাবি কাঁদতে কাঁদতে বলছিল সে কোনোভাবেই তার বাচ্চাকে সামলাতে পারছে না। অ্যাবির কথাবার্তা শুনে স্পষ্টতই মনে হচ্ছিল সে হয়তো তার বাচ্চাকে শেষ করে দেওয়ার কথা ভাবছে। তাই জাস্টিন এবং ইভি তাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনের ওই পার থেকে ভেসে আসলো জলের আওয়াজ। সেই মুহূর্তে ইভি হঠাৎ বলে ওঠে সে নিজে তার মাকে শেষ করে দিয়েছে। এই কথা বলে ইভি কান্নায় ভেঙে পড়ল। তার মা সারা জীবন তার খেয়াল রেখেছিল, কিন্তু যখন ইভির মায়ের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন ইভি মায়ের বিছানার পাশে বসে সামান্য প্রার্থনাটুকুও করেনি। সে সারাক্ষণ শুধু মাকে মিথ্যে বাহানা দিত সে ব্যস্ত আছে, কিন্তু আদতে তার কোনো কাজই ছিল না। অ্যাবি টেলিফোনের ওই পার থেকে এই কথা শুনে কিছুক্ষণ নীরব থাকার পর ডেমনিক ভয়েসে বলে ওঠে, এখন অনেক দেরি হয়ে গেছে। এরপরে আচমকা বিকট আওয়াজ আসতে শুরু করে এবং এই বাচ্চার কান্নার আওয়াজ চিরতরে থেমে যায়। ইভি লক্ষ্য করে যে তার পুরো ঘর রক্তবর্ণ হয়ে গেছে এবং ড্রয়িং রুমের টিভিতে সে অভিশপ্ত আই ফিল ওয়ান্ডারফুল ব্লগটি প্লে হচ্ছে। ইভি ভয় ছুটে কি টিভির প্লাগ খুলে ফেলে, কিন্তু তা সত্ত্বেও টিভি কিছুতেই বন্ধ হয় না। সারা ঘর জুড়ে এক অদ্ভুত অলৌকিক আওয়াজ ক্রমাগত হয়ে চলেছে। ফিসফিসানি আওয়াজগুলো যেন সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। এরই সাথে ঘরের সমস্ত লাইট আচমকা ফ্লিকার করে সশব্দে ফেটে যায়। আতঙ্কে ইভির সাহায্যের জন্য জাস্টিনের নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু সেই আওয়াজ ওজা বাণীমকের মন্ত্রোচ্চারণের সাথে যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সারা ঘরের দেওয়াল জুড়ে ক্রেয়ন দিয়ে আঁকা ইভির ডিমান এবং একাধিক বাচ্চার ছবি। ঘরের সবকিছু যেন রক্তক্ষয়ী অমানসিক চিৎকারে নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে। ইভি কোনো মতে মায়ের ঘরে আসতেই সব শান্ত। তখনই ভয় রক্ত ঠান্ডা হয়ে আসে, কারণ মা বিছানায় নেই। বিছানার উপর শুধুমাত্র সেই ভার্জিন মেরির মূর্তিটা বসানো এবং ইভির মায়ের মৃত শরীরটা ঠিক বাথরুমের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে। তখনই নিঃশব্দে ইভির মা বাথরুমের ভিতর থেকে পিছনের দিকে হেঁটে অদ্ভুত ভঙ্গিতে বেরিয়ে আসে, যা দেখে ইভি আতঙ্কে মা বলে চিৎকার করে উঠলে অন্ধকারে শোনা যায়, তো এই ছিল দ্য আন্ডারটোন সিনেমার পুরো কাহিনী। আমি খুব ভালো করেই জানি সবার মনে এখন অনেক প্রশ্ন রয়েছে, তাই সেগুলো সহজে বুঝিয়ে বলি। এই সিনেমাকে দুইভাবে দেখা যেতে পারে। প্রথম থিওরিটি হলো সুপার ন্যাচারাল অ্যাঙ্গেল। এই থিওরি অনুযায়ী অ্যাবিজাও সত্যি অভিশপ্ত অডিও ফাইলগুলোর মাধ্যমে ইভির বাড়িতে প্রবেশ করেছিল। সে খুব সম্ভবত প্রথমে মাইক এবং জেসাকে তার টার্গেট বানিয়ে এরপর অডিও পডকাস্টের মাধ্যমে ইভিকে শিকার বানায়। কিন্তু এইবারে আসে সেকেন্ড থিওরি, যেটা সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল। এর অনুযায়ী বাস্তবে কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। শুরু থেকে আমরা যা দেখেছি তা পুরোটাই ছিল ইভির মস্তিষ্কের এক ভয়ঙ্কর ইলিউশন, যা বাইরে থেকে দেখলে সুপার ন্যাচারাল বলে মনে হচ্ছিল। মৃত্যু পথযাত্রী মায়ের দায়িত্ব পালনের চাপ, নিজের আনওয়ান্টেড প্রেগনেন্সি এবং একজন ক্যাথলিক হওয়ায় ধর্মের কড়া নিয়মের কারণে তৈরি হওয়া গিল্ট, ক্রমাগত অনিদ্রা, অ্যাংজাইটির ওষুধ এবং গর্ভাবস্থাতেও অতিরিক্ত অ্যালকোহল সেবন, এই সকল মানসিক ও শারীরিক চাপগুলো একসাথে মিলে ইভির মস্তিষ্ক বিকৃত করে দিয়েছিল, যার ফলে তার মস্তিষ্ক বাস্তব এবং কল্পনার মাঝে পার্থক্য করতে ভুলে যায়।
গর্ভপাত করানোর চিন্তা থেকে শুরু করে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার দৃশ্য, তার মুখে চেপে ধরা প্লাস্টিক, সন্তানের প্রতি মমতার বিনাশ এবং মায়ের প্রতি মেয়ের শেষ হয়ে যাওয়া মনুষ্যত্ব ও কর্তব্যকেই নির্দেশ করে। তো এখন তোমরা কমেন্টে বলো তোমাদের মতে কোন থিওরিটা সঠিক। এছাড়াও তোমাদের অন্য কোনো মতামত থাকলে জানাতে পারো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। রিসেন্টলি আমি ইনস্টা এবং ফেসবুকে নতুন কন্টেন্ট দেওয়া শুরু করেছি, তাই সেইখানে আমায় ফলো করতে ভুলো না। লিংক ডেসক্রিপশনে রইল।